নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026 রসায়ন সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ টপিক বা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও তাহলে তুমি তোমার পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে অল্প পড়ার মাধ্যমে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি যে আমাদের রসায়নে 4টা সৃজনশীল লিখতে হবে। 4টা সৃজনশীলে আমাদের 40 মার্ক এবং আমাদের 5টা সংক্ষিপ্ত থাকবে, সেখানে 10 মার্ক। সো 50 এবং 25 থাকবে আমাদের এমসিকিউ, টোটাল 75 মার্ক। তো দেখো, তোমাদের অর্ধবার্ষিক রসায়ন পরীক্ষার প্রথম অধ্যায়টা হচ্ছে রসায়নের ধারণা। দেখো, এখান থেকে তুমি জাস্ট 2টা জিনিস পড়লেই এখান থেকে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবা। যে পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষাগারে হবে, এখানে যা হোক পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা। দেখো, পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় তোমাদের সানগ্লাস ব্যবহার করতে হয় বা অ্যাপ্রন ব্যবহার করতে হয় বা মাস্ক ব্যবহার করতে হয়। সেই ব্যবহার করার কারণগুলো ব্যাখ্যা করার কথা আসতে পারে প্রশ্নে। বা পরীক্ষাগারে দেখবা বিভিন্ন জিনিসের উপর তেজস্ক্রিয় সিম্বল থাকে বা দাহ্য পদার্থ সিম্বল থাকে বা বিষাক্ত পদার্থের সিম্বল থাকে। এই সিম্বলগুলোর যে ব্যাখ্যা বা ঝুঁকি সতর্কতা নিয়ে আলোচনা, এটা হচ্ছে তোমার ফার্স্ট টপিক। এবং সেকেন্ডটা হচ্ছে রসায়নের গুরুত্ব বা জীবন বাঁচাতে যে রসায়নের ভূমিকা। এই 2টা জিনিস তুমি পড়লে এই রসায়নের ধারণা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এছাড়াও কিছু অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায়ে আসে, যেমন আম পাকলে মিষ্টি কেন লাগে, বা কাঁচা আম পেকে যাওয়া এটা কোন ধরনের পরিবর্তন, বা তুমি যখন কোনো ওষুধ খাচ্ছ সেটা কোন প্রক্রিয়া। সো এই জিনিসগুলো দেখলে রসায়নের ধারণা থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো, এরপরে অধ্যায়টা হচ্ছে আমার অধ্যায় 2, পদার্থের অবস্থান। এই অধ্যায়ে দেখো, প্রথম সবথেকে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে ব্যাপনের হারের ক্রম। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি প্রশ্ন শিওর পাবা। এটা 3 স্টার। ব্যাপনের হারের ক্রম, তোমাকে কয়েকটা মৌল বা কয়েকটা অণুপরমাণুর দেওয়া থাকবে, যেখানে বলা হবে যে সেই মৌল বা অণুপরমাণুগুলোকে ব্যাপনের হারের ক্রম অনুসারে সাজাতে তোমাকে প্রশ্নে বলা হবে। সো ব্যাপনের হারের যে ক্রম, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ব্যাপনের হার ব্যাখ্যা। যে কঠিন পদার্থের ব্যাপনের হার কিভাবে ঘটে বা তরল বায়বীয় পদার্থের ব্যাপনের হারটা কেমন কিভাবে ঘটে, যে ব্যাপনের হারটা ব্যাখ্যা, এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। এরপর দেখো, ভৌত রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা। বিভিন্ন ধরনের যে ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন, যেমন মোমের গলন বা তোমার হচ্ছে লোহায় মরিচা পড়া, এই ধরনের যে পরিবর্তনগুলো ব্যাখ্যা। এবং তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন, তাপমাত্রা বাড়ালে পদার্থের ভিতরে যে আন্তঃআণবিক শক্তি তার কি পরিবর্তন ঘটে সেই জিনিসটা। এবং সর্বশেষ হচ্ছে তাপীয় বক্ররেখা অঙ্কন। এই যে তাপীয় বক্ররেখা অঙ্কন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে একটা পদার্থ দিয়ে সেই পদার্থের তাপীয় বক্ররেখা অঙ্কন করতে বলবে বা তাপীয় বক্ররেখা উদ্দীপকে থাকবে, সেই তাপীয় বক্ররেখায় তোমাকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে বলা হবে, অথবা শীতলীকরণ বক্ররেখা। সো এই অধ্যায়ের 2টা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, একটা হচ্ছে ব্যাপনের হারের ক্রম এবং আরেকটা হচ্ছে তাপীয় বক্ররেখা অঙ্কন। এটা হচ্ছে আমার পদার্থের অবস্থার জন্য। এর পরবর্তী অধ্যায় দেখো, এর পরবর্তীতে অধ্যায় হচ্ছে অধ্যায় 3, পদার্থের গঠন। দেখো, পদার্থের গঠনে শুরুতে আমাদের আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। তো এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলা, এটা সীমাবদ্ধতাগুলা, এটা তোমরা খুব ভালো মনোযোগ সহকারে পড়বা। এরপরে দেখো, কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য। কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য মানে হচ্ছে, তোমাকে প্রশ্নে রাদারফোর্ড এবং বোর মডেলের 2টা চিত্র দেওয়া থাকবে এবং তোমাকে বলা হবে কোন মডেলটি বেশি গ্রহণযোগ্য, রাদারফোর্ড নাকি বোর। অবশ্যই বোরের পরমাণু মডেলটা বেশি গ্রহণযোগ্য। বেশি গ্রহণযোগ্যতার যে কারণ, সে বোরের পরমাণু মডেলের সাফল্যটা সেটা তোমাকে এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো, প্রোটন, নিউট্রন ভর সংখ্যা ও নিউক্লিয়নের ভর থেকে মৌল শনাক্তকরণ সংক্রান্ত ম্যাথ। অর্থাৎ তোমাকে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা বের করতে বলা হবে, যে প্রোটন ও নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে দেওয়া আছে, সেখান থেকে নিউট্রন সংখ্যা বের করা। বা নিউক্লিয়নের ভর দেওয়া আছে, আমরা জানি নিউক্লিয়নের মধ্যে কি থাকে, নিউক্লিয়নের মধ্যে প্রোটন ও নিউট্রন থাকে, তাই না। তো প্রোটন আর নিউট্রনের ভর থেকে মৌল শনাক্তকরণ সংক্রান্ত ম্যাথ তোমাকে আসতে পারে। তুমি প্রোটনের ভর বের করলে একটা প্রোটনের ভর দিয়ে ভাগ করলে প্রোটনের সংখ্যা পেলে, সেই সংখ্যা থেকে মৌল শনাক্তকরণ সংক্রান্ত ম্যাথ তোমার আসতে পারবে, যে এটা কোন মৌল। সো এটাও খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আছে দেখো, কৌণিক ভরবেগ নির্ণয়। কৌণিক ভরবেগ নির্ণয় কি? দেখো, আমরা বোর পরমাণু মডেল থেকে জানি mv সমান nh/2π, এটা কিন্তু হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য। সো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এখান তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা গ নম্বরে কৌণিক ভরবেগ নির্ণয় আসে এবং ঘ নম্বরে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের কোনটা বেশি গ্রহণযোগ্য সে সংক্রান্ত প্রশ্ন আসে। সো কৌণিক ভরবেগ নির্ণয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটাও গুরুত্বপূর্ণ। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা তোমরা দেখবা। এবং এর পরবর্তীতে দেখো,
প্রকৃতিতে আইসোটোপের প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয়। তৃতীয় অধ্যায় আরেকটা প্রশ্ন, প্রকৃতিতে আইসোটোপের পরিমাণ বের করতে হবে, সেটার পরিমাণ নির্ণয়। সো এটা গেল আমার তৃতীয় অধ্যায়। এর পরবর্তীতে আসতে দেখো আমার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টা কি? চতুর্থ অধ্যায় হচ্ছে আমার পর্যায় সারণী। তো দেখো পর্যায় সারণীর প্রথম যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যায় গ্রুপ নাম্বার নির্ণয় করা। তোমাকে কয়েকটা মৌল দেওয়া থাকবে বা কয়েকটা পরমাণু মৌল দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সেই সব মৌলের পর্যায় ও গ্রুপ নাম্বার বের করতে দেওয়া থাকবে। এখন একটা জিনিস মনে রাখবা, পর্যায় সারণী এই অধ্যায়টাকে ভালো করার জন্য তোমার কিন্তু পর্যায় সারণীর যে ছকটা, এই ছকটা মাথায় থাকতে হবে। অর্থাৎ পর্যায় সারণীর কোন ছকের ঠিক কোথায় কোন মৌলটা আছে বা কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে কোন মৌলটা আছে। কারণ তোমার কি করা হয় প্রশ্নে তোমার যে পর্যায় সারণীর যে ছক, সেই ছকের কিছু অংশ তোমার তুলে ধরা হয়। সে কিছু অংশে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড দেওয়া থাকে, সে এক্স ওয়াই জেডকে তোমাকে শনাক্ত করতে বলা হয়। সো এটার জন্য তোমাকে কি করতে হবে, যে পর্যায় সারণীর যে ছকটা, সেই ছকটা ভালোভাবে মাথার ভিতরে রাখতে হবে। তো তুমি যদি পর্যায় সারণীর ছকটা ভালোভাবে মাথার ভিতরে রাখো, তাহলে তোমার এই অধ্যায়ে প্রশ্ন অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। তো প্রথম টপিকটা হচ্ছে পর্যায় গ্রুপ নাম্বার নির্ণয় করা, এটা দেখবা। এরপর দেখো ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই না? এটা তো আমরা জানি, বাট এটা খ নম্বর প্রশ্ন বা আমাদের হচ্ছে গ নম্বর প্রশ্ন চলে আসে। সো ইলেকট্রন বিন্যাস কেন পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা ব্যাখ্যা। এরপর দেখো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তোমাকে কয়েকটা মৌল দেওয়া থাকবে উদ্দীপকে, এক্স ওয়াই জেড বা কোনো যদি নাম দেওয়া থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তো সেখান থেকে তোমাকে সেই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজাতে বলা হবে। সো এই টপিকটা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো ইলেকট্রনের আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ও আয়নীকরণ শক্তির যে ক্রম, এখান থেকেও তোমার প্রশ্ন চলে আসে। সো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর মৌলের ধাতব ধর্ম ব্যাখ্যা, এটা অতটাও বেশি গুরুত্ব না, জাস্ট দেখে নেবা একবার করে। এবং দেখো কোনো কক্ষপথে আমরা জানি একটা কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তাই না? তো এটা কীভাবে থাকতে পারে এটা তোমাকে দেখাতে বলা হবে, যে যেখানে উপশক্তি স্তর, শক্তি স্তর নিয়ে এল এর মান বের করে স্পিন সংখ্যা দিয়ে তোমাকে দেখাতে হয় যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সো এই প্রশ্নটাও দেখবা। এবং সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের যে ব্যতিক্রম, কয়েকটা মৌল দেখো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে ব্যতিক্রম করে, সেই ব্যতিক্রমগুলো তোমাকে পড়তে হবে। যেমন দেখো পটাশিয়ামের ক্ষেত্রে যে তার 19 নম্বর ইলেকট্রনটি 3D-তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করে। তো এই প্রবেশ করার কারণটা কি, সেই কারণটা তোমাকে জানতে হবে। এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। তারপর হচ্ছে কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম ঘটে, যে অর্ধপূর্ণ হওয়ার আশঙ্কায় শেষ কক্ষপথ থেকে আরেকটা ইলেকট্রন চলে আসে, তারপর এখানে পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা চলে আসে। সো এই যে নিয়মের ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে 4 অধ্যায় থেকে জাস্ট এই 7টা জিনিস জানলেই হবে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, 2n² সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং মৌলের পর্যায় গ্রুপ নম্বর নির্ণয়। সো এই জিনিসগুলো জানলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে রসায়ন থেকে। সো এখান থেকে তোমার অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তোমাদের জন্য রাখছি। সো এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে করলে তুমি এখান থেকে পুরোপুরি অ্যান্সার করতে পারবা।